আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। ইতিহাসের ভয়াল 9/11 আজ ঠিক 2 যুগ আগে আজকের এই দিনে শুধুমাত্র আমেরিকা নয় পুরো পৃথিবী দেখেছিল নিষ্ঠুরতম এক সন্ত্রাসী হামলায়। যে হামলায় আমেরিকান প্রায় 3000 মানুষ প্রাণ হারিয়েছেন। তবে এটি পুরো আমেরিকানদের জন্য যেমন প্রতি বছর স্মরণের ঘটনা, ঠিক তেমনি বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা, তাদের জন্য এখান থেকে নানা ধরনের তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে, যে অভিজ্ঞতাটা তাদেরকে এখনো নিতে হয়। এবং এটি আসলে ইসলামের নামে এ ধরনের হামলা, যেটি ইসলাম কখনো সমর্থন করে না, সেটি আমেরিকার সঙ্গে শুধুমাত্র আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাটাকে যে ঠেলে সাজানো হয়েছে কিংবা আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাটাকে যে আমূল পাল্টে ফেলা হয়েছে তা নয়, ইসলাম কিংবা ইসলামিক দেশগুলোর ব্যাপারে আমেরিকার ধারণাটাও অনেকটুকু পাল্টে দিয়েছে, যেটির রেশ এখনো থেকে গেছে। এবং যথারীতি আজকে অনেক কর্মসূচির মধ্য দিয়ে লোয়ার ম্যানহাটনে 9/11 মেমোরিয়ালে নানা কর্মসূচির মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়েছে। এখানকার স্থানীয় নেতৃবৃন্দ অর্থাৎ নিউ ইয়র্কের গভর্নর, নিউ জার্সির গভর্নর, মেয়র প্রার্থী তারা সেখানে ছিলেন। জেডি ভ্যান্স যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা, যেহেতু প্রেসিডেন্ট এবং ওয়ার সেক্রেটারি তারা পেন্টাগনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। নিউ ইয়র্কের অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট আসার কথা ছিল, কিন্তু তিনি আসেননি কারণ আরেকটি নিষ্ঠুরতম হত্যাকাণ্ড ঘটেছে উটা ইউনিভার্সিটিতে। কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট চার্লি কার্ক তিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। তবে পেন্টাগনে অনুষ্ঠানে প্রেসিডেন্ট তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড যারা আমেরিকানকে টার্গেট করছে তাদের ব্যাপারে বেশ কঠোর কিছু শব্দ উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যারা আমেরিকাতে হামলা করার পরিকল্পনা করছে কিংবা আমেরিকাকে শত্রু ভাবছে তাদের কোনোভাবেই রক্ষা নেই। এবং তার সেই বক্তব্যটিও আমরা একটু শুনে আসতে চাই, প্রেসিডেন্টের যে দৃঢ় উচ্চারণ ছিল সেটি। Years that followed, America's warriors avenged our fallen and sent an unmistakable message to every enemy around the world. If you attack the United States of America, we will hunt you down and we will find you. Go all over this sometimes magnificent earth. We will crush you without mercy and we will triumph without question. That's why we named the former Department of Defense the Department of War. It will be different. We won the First World War. We won the Second World War. We won everything before that and in between. And then we decided to change the name. প্রেসিডেন্ট শত্রুদেরকে সতর্ক করে দিয়েছেন কোনোভাবে যাতে আমেরিকাকে আক্রমণের লক্ষ্যবস্তুর ব্যাপারে তারা চিন্তাও না করে। এবং তিনি বেশ শক্ত ভাষায় একটি মেসেজ দিয়েছেন, সেটি হলো ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, যেটি আত্মরক্ষার বিষয় ছিল, সেই জায়গায় এখন ডিপার্টমেন্ট অফ ওয়ার নামকরণ করা হয়েছে। এটি শুধুমাত্র একটি নামকরণ নয়, নামের পরিবর্তন নয়, এটির অনেক বেশি অর্থ রয়েছে বলে অনেকে মনে করছেন। এবং এই প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে যেটি তার ব্যাপারে একটি কথা কথিত আছে যে তিনি যুদ্ধ পছন্দ করেন না, তিনি যুদ্ধ করেন না, কিন্তু তিনি ডিপার্টমেন্টের নামটা দিয়েছেন ডিপার্টমেন্ট অফ ওয়ার। এবং একই সাথে আমেরিকা আন্তর্জাতিক রাজনীতিতে, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে যে তাদের ভূমিকাটা পরিবর্তন করছে নানা সময়, এবং তাদের বন্ধু হিসেবে যারা পরিচিত তাদেরকেও এখন তাদের আরেক বন্ধু ইসরায়েল অর্থাৎ কাতার সহ বেশ কিছু দেশের ব্যাপারে ইসরায়েলের যে এক ধরনের আপত্তি রয়েছে, এবং তারা সেটি এখন শুধুমাত্র আপত্তির জায়গায় রাখেনি, তারা সেখানে কার্যত হামলা চালানো শুরু করেছে। এবং এই হামলায় আমেরিকা অবস্থানটা আসলে কোন দিকে যাচ্ছে? যাদের কাছ থেকে বিমান উপহার নিয়েছেন সেই কাতারের পক্ষে যাবেন, নাকি পুরো আমেরিকা মানেই ধরে নেওয়া হয় যে ইসরায়েলের পিছনে একমাত্র শক্তি, যেটি ইসরায়েলকে সব সময় আশ্রয় প্রশ্রয় দিয়ে এসেছে, সেদিকে যাবে? অর্থাৎ গড় রাখি না কুল রাখি এমন একটি অবস্থার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট যাচ্ছেন। এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। এবং আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ইংরেজি ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে আমরা
একটু আলোকপাত করতে চাই। 9/11-এর ঘটনাটা মূলত সবাই আমরা জানি, সেটি হয়তো আমাদের মূল বিষয় থাকবে না। প্রফেসর মনির মুস্তফা আলী, আপনার কাছে জানতে চাই যে 24 বছর পর এটির রেশ কতটা আছে? এটি কি শুধুমাত্র এখনো আনুষ্ঠানিকতার পর্যায়ে, নাকি 9/11 যে পরিবর্তনগুলো এনেছে যেটির কথা বলছিলাম সেটি এখনো বিশেষ করে মুসলিম কমিউনিটি তারা এখনো ভোগ করতে হচ্ছে কিনা, কিংবা তারাই বা নিজেদেরকে আস্থার জায়গায় কতটা তৈরি করতে পেরেছে সেই 9/11-এর ধাক্কাটা খাওয়ার পরে আমেরিকাকে কতটা আস্থার মধ্যে আনতে পেরেছে? না, আমরা আমেরিকান, আমেরিকান নিরাপত্তা আমাদের নিরাপত্তা। আপনাকে ধন্যবাদ জুয়েল সাহেব, মালিক ভাইকে শুভেচ্ছা। আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে 24 বছর পরে আমরা সেই 9/11-এর কথা স্মরণ করছি। বিভিন্ন জন বিভিন্নভাবে স্মরণ করছে। এটা তো পরম সত্য যে এটা ভীষণ একটা ট্র্যাজেডি ছিল। আমরা অনেকেই সেটা সেদিন সচক্ষে মানে দেখছিলাম যখন ঘটনাটা ঘটছিল, যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পুরো একদম নিচের দিকে পড়ে যাচ্ছিল, তখন আমরা সেটা সেটা দেখেছিলাম। আপনি যেমন বললেন যে এর এটা মানে কনসিকুয়েন্সটা ভোগ করছে কারা? এর কনসিকুয়েন্সটা সবাই ভোগ করছে, মানে যেভাবে হোক না সেভাবে ভোগ করছে। আপনি যদি দেখেন, আমরা কিন্তু ভুলে গেছি যে আমরা এখন যে এয়ার ট্রাভেল করলে এয়ারপোর্টে যে সমস্ত বাধা বিপত্তির সম্মুখীন হই, যে এই যে জুতা খুলতে হয়, আপনার মানে এক বোতল পানি নিতে পারি না, এই যে কিছু কিছু জিনিস যেগুলো এখন আমরা অনেকটা মানে অভ্যস্ত হয়ে গেছি, তবু ব্যাপারটা তো বিরক্তিকর। এটা তো আমাদের করতে হতো না সেই 9/11-এর আগে। কাজে এটা এক ধরনের কনসিকুয়েন্সেস। আর আপনি যেটা বললেন যে এটা থেকে আমরা কোনো শিক্ষা পেয়েছি কিনা, আমার মনে হয় না। এই যে ট্র্যাজেডি, আপনার যে টেররিস্ট অ্যাটাক হলো, এর পিছনে তো কিছু কারণ থাকে, যদিও আমি ওই টেরোরিজমের পক্ষপাতী না। মুসলিম ওয়ার্ল্ডের কিছু গ্রিভেন্সেস সবসময় থাকে পশ্চিমা দেশগুলোর বিপরীতে। তার মানে এই নয় যে আমাদের টেরোরিজমে নিতে হবে, কিন্তু এটা তো একটা বাস্তবতা যে কেউ আছে তারা হয়তো ভাবে যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা এই টেরোরিজম ছাড়া অন্যভাবে এই বড় বড় শত্রুকে মোকাবেলা করতে পারবো না, যার ফলে তারা এই টেরোরিজমের আশ্রয়। আমি বলবো যে এ থেকে এই যে কারণগুলো, এই কারণগুলো বিশ্লেষণ করে পশ্চিমা দেশগুলো কিন্তু এ থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, যাতে এই টেরোরিজমের কোনো কারণ তারা যেন না দেয়। এই যে দেখেন সম্প্রতি যেটা ঘটলো, এই যে আপনার কাতারে যে ইসরায়েলের যে অ্যাটাকটা হলো, এই যে অ্যাটাক এবং আমেরিকা এবং ইউরোপের যে আমি কি বলবো শর্তহীন যে একটা সমর্থন ইসরায়েলের প্রতি, ইসরায়েল যে কোনো কিছু করে পার পেয়ে যায়। দেখেন এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাকে কিন্তু কন্ডেমও করেনি ইউনাইটেড স্টেটস। অথচ আপনি বললেন ওই যে কুল রাখি না শ্যাম রাখি, কারণ ওই যে আপনি বললেন যে কাতারে আপনার ইউএস বেজ আছে, এবং ট্রাম্প মে মাসে এই যে মিডল ইস্টার্ন কয়েকটা কান্ট্রিতে গিয়ে এসে অনেক কিছু বিক্রি করে আসছে, মানে এই অস্ত্রপাতি বিক্রি, সে ট্রিলিয়ন্স ডলারে, এবং সে বড়াই করে বলেছে যে আমি ট্রিলিয়ন্স অফ ডলারের অস্ত্রপাতি আমি ব্যবসা করে আসলাম আর কি এই মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর কাছ থেকে। এগুলো সত্ত্বেও আমি কিন্তু আপনার প্রশ্নে আমি বলবো এই যে মানে কুল রাখি না শ্যাম রাখি, এটা কিন্তু প্রেডিক্টেবল। মানে আমেরিকার সাপোর্ট কোথায় যাবে এই এত কিছুর পরেও, এত বছর পরেও আমরা এই যে এগুলো বলে থাকি যে এবার হয়তো এই সম্পর্কের একটা নতুন দিক নেবে, বা ইন্টারন্যাশনাল কমিটি আর হয়তো ইসরায়েলকে সহ্য করবে না, এটা ওটা আমরা শুনে থাকি। কিন্তু আপনার ইসরায়েল যাই করুক না কেন, ইসরায়েল যতবারই মানে সেই রেড লাইন ক্রস করুক না কেন, আমরা রেড লাইন বলে থাকি, কিন্তু আমি এটা আমরা মোটামুটি জানি যে আমেরিকা হয়তো এই বিষয়ে কিছু বলবে না, কিংবা বলার উপায় নেই, যিনি প্রেসিডেন্ট হন না কেন, যিনি ইসরায়েল কোনো রেড লাইন নেই।
জি। বলার উপায় থাকবে না কেন? এখন আপনার আমেরিকার মতো একটা বড় শক্তি, আহ, ইউরোপের মতো বড় শক্তি, এদের কি ক্ষমতা নেই সে ইসরায়েলকে কিছু বলার? আমরা ইসরায়েলকে কিছু না বলার যে সংস্কৃতি, হ্যাঁ আমেরিকা বহু বছর যাবৎ ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে, কিন্তু এই যে গত কয়েক বছর, গত কয়েকটা আপনার বুশ জুনিয়র থেকে শুরু করে বুশ জুনিয়র, এই আপনার ওবামার করার কিছু ছিল না, কারণ ওবামাকে তো বুড়ি আঙ্গুলি দেখিয়েছে এই যে নেতানিয়াহু, হ্যাঁ, এবং সে তো রিপাবলিকানদের কোনো সাপোর্ট পায়নি প্রেসিডেন্ট হিসেবে। সে, আমি বলবো, এই ইসরায়েলি বিষয়ে একজন দুর্বল প্রেসিডেন্ট ছিলেন। তারপরে এই ট্রাম্প ট্রাম্প আসলেন, বাইডেন আসলেন, আবার ট্রাম্প আসলেন। এই যে সময়টা আপনার জর্জ ডব্লিউ বুশের আমল থেকে আজ পর্যন্ত, আমি যদি মনে করে থাকি যে আপনার প্রথম যে গালফ ওয়ারটা হলো এইচ ডব্লিউ বুশের আমলে, মানে এই জর্জ ডব্লিউ বুশের ফাদার, তার আমলে যখন হলো, তখন আইজাক সমিট ছিল ইসরায়েলি প্রাইম মিনিস্টার। তখন আপনাদের হয়তো মনে থাকতে পারে যে ইরাক থেকে আপনার ইস্কাত মিসাইল যাচ্ছিল ইসরায়েলে, একটার পর একটা পড়ছে, যদিও সেটা খুব একটা বেশি ক্ষতি করতে পারেনি, কিন্তু মিসাইলগুলো তো পড়তেছিল। তার এগেনস্টে জর্জ এইচ ডব্লিউ বুশ বলে দিল আইজের সমিটকে যে তুমি চুপ করবা, তুমি কোনো কথাই বলবা না এই ব্যাপারে, এটা আমরা হ্যান্ডেল করব। এবং সে কিন্তু কোনো কথা বলেনি। এই যে মানে ইসরায়েলি প্রাইম মিনিস্টারকে চুপ করিয়ে দেওয়া, হ্যাঁ, এটা একজন আমেরিকান প্রেসিডেন্টের জন্য খুব কঠিন ব্যাপার ছিল না। আর এখন দেখা যাচ্ছে যে ওই ইসরায়েলি প্রাইম মিনিস্টারই আমেরিকার প্রেসিডেন্টকে চুপ করিয়ে দিচ্ছে। প্রফেসর মনির উসমানী, আমরা একটু পরে আসবো এই বিষয়টা নিয়ে আসবো। জি, তারা শুনছেন এবং সেটাকে কিন্তু শোনার কারণে তাদেরকে যে পানিশ করবে সেটাও আমরা দেখতে পাচ্ছি না। জি, আমরা এটার আসলে কি হতে পারে সেটা নিয়ে আলোচনা আসবো। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছে যেতে চাই। সেটা হলো যে আপনি নিউ ইয়র্কে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, মূলত 3টি জায়গায় হামলা হলো, সবচেয়ে বড় হামলাটি হয়েছে নিউ ইয়র্কে, 2977 জনের মতো প্রাণ হারিয়েছেন এই ঘটনা, এবং এটি রেশ থেকে গেছে পরবর্তীতে শুধুমাত্র যে মুসলিম কমিউনিটির কথা আমরা বলছিলাম সেখানে না, যারা উদ্ধার তৎপরতা চালিয়েছেন, যারা আহত হয়েছেন, পরবর্তীতে দীর্ঘদিন ধরে তারা রোগে ভুগেছেন, ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, নানা কিছু হয়েছে। 24টা বছর পার হয়ে গেল, সেই 2001 সালের স্মৃতি এখন এসে কতটা আসলে তাজা আছে, কিংবা কতটা সেটা যে প্রশ্নটি করছিলাম আসলে মনির মোস্তফা আলীর কাছে, যে সেই সংকট থেকে যে সংকটটি তৈরি হয়েছিল, আস্থার সংকট, সেটা কতটা উত্তরণ গেছে? ধন্যবাদ জুয়েল, আর মনির মোস্তফা ভাইকে সালাম জানাচ্ছি। উনি আসলে আমার ভালো লাগে, ওনার সঙ্গে যখন একই অনুষ্ঠানে থাকি, কারণ উনি আর আমি একই ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম প্রায় সমসাময়িক সময়ে হয়তো। তো এটা নস্টালজিক একটা মানে অনুভূতি ফিল করি যখন মনির মোস্তফা আলীর সাথে আমরা একসঙ্গে বসি। হাওয়ার আপনি যে প্রশ্নটি করলেন, দেখুন, টেরোরিস্ট অ্যাটাক নিঃসন্দেহে আমেরিকা কেন, সারা বিশ্বের মধ্যে আমার মনে হয় যে এত বড় টেরোরিস্ট অ্যাটাক এবং এত ক্ষয়ক্ষতি আর নেই, যেখানে 3000 লোক শুধু মারা যাননি সেই অ্যাটাকে। এটা আমেরিকার যে প্রাইড, আমেরিকার প্রাইডটা ধ্বংস হয়ে গেছে, বা আমেরিকার প্রাইড যে আনকোয়েশ্চেনেবল না, আমেরিকার প্রাইডও যে ধুলায় মিশিয়ে দেওয়া যায়, সে দৃষ্টান্তটি কিন্তু এই অ্যাটাকের মধ্যে হয়েছে। কাজে এটি আমি মনে করি আমেরিকার জন্য দু ধরনের লস আছে। একটি লস যেমন জানমালের ক্ষয়ক্ষতি আছে, আরেকটি লস তার যে অহংকার ছিল, অর্থাৎ তিনি যে কোনো সেরা সর্বশ্রেষ্ঠ, কেউ তাকে স্পর্শ করতে পারবে না, সে প্রাইডটিও কিন্তু ধ্বংস হয়ে গেছিল। তো যাক, আপনি যেমনটি বললেন যে যারা তাৎক্ষণিক মারা গেছে তারা শুধু মারাই গেছে, এখন যারা বেঁচে ছিল ওই ঘটনায় যারা উপস্থিত ছিলেন, আপনি পুলিশ সদস্য বলেন, যারা উদ্ধার কাজে ব্যস্ত ছিলেন, আপনার যেটা ফায়ার ডিপার্টমেন্ট বলেন বা অন্যান্য উদ্ধার কর্মী যারা বলেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু নানা রকম
এই তেজস্ক্রিয়তা বা অন্যান্য কিছুতে আক্রান্ত হয়েছে, যেগুলোতে ক্যান্সার হয়ে এতদিন পরেও কিন্তু মারা যাচ্ছে। কাজে এই যে এফেক্টটা কিন্তু এখনো আমরা দেখছি। কিন্তু এই যে আজকে 24 বছর হলো, 24 বছর পরে এসে আমরা কি, আমাদের এখন ভাবতে হবে একটি জিনিস, যে আমরা কি শুধু এই মানে এই ঘটনাটি স্মরণ করে শোক প্রকাশ করব, না এই ঘটনা থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করব? তার মানে হলো যে এই ঘটনাটি কেন ঘটেছিল, কি ঘটেছিল, কেন ঘটেছিল, এই প্রশ্নগুলো কিন্তু উত্তরগুলো আমাদের জানতে হবে। যে কারণগুলোর জন্য এইরকম একটা টেরোরিস্ট অ্যাটাক ঘটেছিল, সেই কারণগুলো কি এখন আর নেই, বা ভবিষ্যতে কি এরকম কোনো কিছু আশঙ্কা নেই, পৃথিবী কি আশঙ্কা মুক্ত, সেই বিষয়টি চিন্তা করতে হবে। আপনি দেখেন বর্তমান এই যে আজকে এই 24 বছর পূর্তি কখন আমরা পালন করছি আমেরিকাতে, শোক কখন প্রকাশ করছি, কোন মুহূর্তে, যেখানে ইসরায়েল হামাস ওয়ার চলছে, যুদ্ধ চলছে, আর দুই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে। মোস্ট রিসেন্টলি বোধহয় গতকালকেই যে ডজনস অফ রাশিয়ান ড্রোন পোল্যান্ডে এসে পড়েছে। তো এরকম অশান্ত একটা পৃথিবীতে, মানে যুদ্ধ নয়, আনুষ্ঠানিক যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধ অবস্থা বিরাজমান একটা পৃথিবীতে আপনি শান্তির কথাটা আপনি কিভাবে চিন্তা করেন? তার কারণটি হলো যে আমাদের আকাঙ্ক্ষাটা কোনটি? আকাঙ্ক্ষা হলো যে আমরা একটা এমন একটা বিশ্ব চাই, এটা পিস অ্যান্ড হারমোনি থাকবে, অর্থাৎ মানুষে মানুষে, জাতিতে জাতিতে, দেশে দেশে একটা সম্প্রীতি থাকবে। কিন্তু আমরা তো এই বিশ্ব চাই না যে বিশ্বের মধ্যে যুদ্ধ চলবে, যুদ্ধ অবস্থা থাকবে, এবং যুদ্ধে মানে একেবারে কি বলবো, যে মানে মানে ক্যাজুয়ালিটির বাইরেও আপনি গাজাতে দেখেন কি মানবিক বিপর্যয়। তো এরকম একটা অবস্থা বিরাজ করবে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়টি হলো যে প্রত্যেকটা যুদ্ধের সঙ্গেই কিন্তু আমেরিকা জড়িত আছে। আপনি ইসরায়েল হামাস ওয়ার যেটি হচ্ছে, আমেরিকা চাইলে কি ওয়ারটা হতে পারে? হতে পারে না, কেউ বিশ্বাস করবে না। আবার দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আপনি ইউক্রেন কখনো যুদ্ধে যেত না যদি আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব তাকে প্রভোক না করত। রাশিয়ার সাথে এইরকম একটা যুদ্ধে যেত না। তারপরে এই যে অন্যান্য দেশেও যেরকম অবস্থা চলছে, নিশ্চয়ই আপনি ওই কাতার অ্যাটাক নিয়ে আরো কথা বলবেন, সেখানে যে ওই বিষয়গুলো আলোচনা আসবে। আমি শুধু এই 9/11 ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটা বলছি, যে প্রেসিডেন্ট খুব শক্ত কথা বলেন, খুব হুমকি দিলেন যে একেবারে ধুলায় মিশিয়ে দিবেন সবাইকে আর কি। হ্যাঁ, আমেরিকার সে শক্তি আছে, পারে, কিন্তু একটা জিনিস দেখুন, ধমক দেওয়া অনেক কিছুই কিন্তু সম্ভব হয় না, ভয় দেখিয়ে সবকিছু জয় করা যায় না। তার কারণ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সন্ত্রাস এবং সন্ত্রাসীদের প্রতি আমাদের ঘৃণা আছে, একেবারে প্রচন্ড ঘৃণা থেকেও বলছি, যারা এই ধরনের সন্ত্রাস করে তারা কিন্তু ভয় পায় না, তারা তো সুইসাইডাল মিশন নিয়ে আসে। তো যে মরতে এসছে তাকে আপনি কি করে ভয় দেখাবেন বলুন দেখুন। এখন এটা রুট কজে যেতে হবে, যে সুইসাইডাল যে মানে নিয়ে অ্যাটিটিউড নিয়ে যারা আসছে, যে মিশনটা করছে, সেটি করার পরিস্থিতি যেন বিশ্বে না থাকে, যে কারণে এটি করছে, সেটি যদি আমরা সেটাকে অ্যাড্রেস করতে না পারি, শুধু ভয় দেখিয়ে লাভ হবে না। এবং দুই পক্ষেরই যে শিক্ষাটা নেয়ার কথা সেটি পরিপূর্ণভাবে, আমরা বলবো যে পরিপূর্ণভাবে হয়তো এখনো নেয়নি দুই পক্ষেরই আচরণে, অর্থাৎ যারা আঘাত করছে, যারা আঘাত সইছে, আমি দুই পক্ষের কথাই বলছি, যে কজ এন্ড ইফেক্ট তো আসলে সবকিছুতেই থেকে যাচ্ছে। এই প্রসঙ্গে আমি জাস্ট আরেকটা লাইন অ্যাড করছি আপনাকে, আপনি যে প্রসঙ্গটা আনলেন, দেখুন যে এই 9/11 পরেই আমেরিকা কিন্তু অনেকগুলো মেজারমেন্ট নিয়েছে, আর্থিক সেক্টরে, সিকিউরিটি সেক্টরে। তার বাইরেও আমেরিকা কিন্তু ওয়ার এগেনস্ট টেরোরিজম, মানে ইউএসএ ইজ অন ওয়ার এগেনস্ট টেরোরিস্ট। এই যে যুদ্ধটা শুরু হলো ইরাক, আফগানিস্তান, পরবর্তীতে অন্যান্য দেশে যেগুলো আমরা দেখলাম, সেখানে কি কোন সুখপ্রদ কিছু আমরা দেখেছি? প্রত্যেকটা যুদ্ধেই আমেরিকাকে ক্ষতি স্বীকার করতে হয়েছে এবং পিছনে আসতে হয়েছে। মাঝখান থেকে দেশগুলো, ইরাকের মতো একটা দেশ ধ্বংস হয়ে গেছে, নাই বললে চলে তেমন কিছু। ঠিক তেমনি ভাবে মুসলমানদেরও কিন্তু ক্ষতি হয়েছে। এই যে টেরোরিস্ট অ্যাটাকের কারণে পুরো মুসলিম
একটা জাতিগতভাবে মুসলমানদের একটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে সমর্থক, টেরোরিস্ট মুসলিম একটা সমর্থক হয়ে গেছে। মানে টেরোরিস্ট মানে হলো মুসলিম, যেন অন্য কোনো ধর্মের লোক টেরোরিজম করে না। তাহলে কিন্তু ক্ষতি কিন্তু দুই পক্ষেরই। আমেরিকা যে এটা করে খুব একটা ভালো করেছে তা নয়, কিংবা আমাদের মুসলমানদের মধ্যে ওই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের যে একটা ব্র্যান্ডিং হলো, ইসলাম একটা শান্তির ধর্ম, মুসলমানরা শান্তির পক্ষে, সেটির বাইরে কি নাম হয়ে গেছে টেরোরিজম। তো হাওয়ার সেই জন্যই এটা উভয় পক্ষ, মানে যারা সন্ত্রাস করে কিংবা আমেরিকার মতো দেশ যারা বিশ্ব শান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা, তারা তাদের যেদিন মানে সুবুদ্ধির উদয় হবে, তারা যেদিন সত্যিকার অর্থে শান্তি চাবে, সেদিনই বিশ্বে শান্তি আসবে এবং এই ধরনের আর ক্ষয়ক্ষতি বা হুমকি আর থাকবে বলে মনে হয় না। মনে হয় না। প্রফেসর ডক্টর মুনীর মোস্তফা আলী, সেটি হলো যে যখন আমরা এই শোকটি পালন করছি, একই সময় ইউটা বিশ্ববিদ্যালয়ে যেটি গতকালকে ঘটেছে, একেবারে তরুণদের কাছে খুবই জনপ্রিয় একজন মুখ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চার্লি কার্ক, তাকে আততায়ী গুলি করেছে, হয়তো ধরা পড়বে। $100,000 তার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, তার একটি সিসিটিভি ছবিও প্রকাশ করা হয়েছে আততায়ী যিনি। কিন্তু প্রেসিডেন্ট খুব স্ট্রংলি বলছিলেন এটি আমেরিকার জন্য একটি অন্ধকার মুহূর্ত, আমেরিকার জন্য অন্ধকার মুহূর্ত। কিন্তু কেউ কেউ আবার এটিও বলছেন যে এটি আমেরিকার রাজনীতির জন্য যে রক্তাক্ত রাজনীতির ইতিহাস, সেই রক্তাক্ত রাজনীতির ইতিহাসে এখন আসলে এই ঘটনাটি যোগ হওয়ার পরে নানা কিছু ঘটতে পারে, অর্থাৎ সামনের দিনগুলোতে আরো অনেক কিছুই আশঙ্কা করা হচ্ছে। আমরা একটু প্রেসিডেন্টের বক্তব্যটা শুনে আপনার মন্তব্যটা শুনবো। To my great fellow Americans, I am filled with grief and anger at the heinous assassination of Charlie Kirk on a college campus in Utah. Charlie inspired millions, and tonight all who knew him and loved him are united in shock and horror. This is a dark moment for America. Charlie Kirk traveled the nation, joyfully engaging with everyone interested in good faith debate. His mission was to bring young people into the political process, which he did better than anybody ever. It's a long past time for all Americans and the media to confront the fact that violence and murder are the tragic consequence of demonizing those with whom you disagree day after day, year after year, in the most hateful and despicable way possible. For years, those on the radical left have compared wonderful Americans like Charlie to Nazis and the world's worst mass murderers and criminals. This kind of rhetoric is directly responsible for the terrorism that we're seeing in our country today, and it must stop right now. এটি অবশ্যই এখনই বন্ধ হওয়া উচিত, প্রেসিডেন্ট যেটি বলছিলেন। প্রফেসর মুনীর মোস্তফা আলী, আপনার কাছে জানতে চাই, রিপাবলিকান একজন ঘনিষ্ঠ কর্মী অ্যাক্টিভিস্টের মৃত্যু হয়েছে, কিন্তু আমরা দেখেছি ডেমোক্রেট থেকে শুরু করে সবাই এটি নিন্দা জানিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই ঘটনাটা সামনের দিনগুলোতে অন্য কোনো রাজনীতির নাশকতা কিংবা নেতিবাচক দিকের ইঙ্গিত বহন করছে কিনা, অর্থাৎ কেন চার্লি কার্কের মতো একজন তরুণ অ্যাক্টিভিস্টকে মৃত্যুবরণ করতে হলো? না, ঘটনাকে তো নিন্দা করতেই হবে। এটা একটা গান ভায়োলেন্স, আইডিওলজিক্যালি চার্লি কার্ক যাই হোক না কেন, তাকে এভাবে অ্যাসাসিনেট করতে হবে এটা কেউ সমর্থন করেন, আমিও করি না। কিন্তু এই যে আপনার এটা কেন হলো, এই যে মালিক ভাই যেমন বললেন যে আমাদের প্রত্যেকটা ঘটনার পিছনে যে রুট কজ গুলো, সেই কজ গুলোতে যেতে হবে। এই যে আমাদের রাজনীতিতে সহনশীলতার যে অভাব, এই অভাবের কারণেই তো এগুলো হয়। আর এই যে আপনার যে অ্যাসাসিনেশন অ্যাটেম্পট, এইটাই তো প্রথম না, এর আগে দেখেন কতগুলো ঘটনা, আপনার এই গত কয়েক বছর কতগুলো ঘটনা ঘটেছে। যেমন প্রেসিডেন্ট তো দুইবারই আপনার শিকার হলো, উনি বেঁচে গেছেন, মানে ভাগ্যক্রমে বেঁচে গেছেন, কিন্তু দুইবার তো তার লাইফের উপর অ্যাটেম্প করা হয়েছে। আপনার দেখেন ন্যান্সি পলিসির হাজবেন্ড, তার বাড়িতে একজন ঢুকে তার হাজবেন্ডকে সেই হাতুড়ি দিয়ে মেরে কি করেছে। মিনেসোটার দুটো লেজিসলেটর, তাদেরকেও গুলি করা হয়েছে, একটা তো মারাই গেছে। এই যে আমার স্টেটের যিনি হাউসের যিনি মেজরিটি লিডার স্টিভ স্ক্যালস, এই যে গল্ফ খেলতে গিয়ে কি একটা ফ্রেন্ডলি কি গল্ফ খেলা নাকি খেলতে গিয়ে সেখানে সে তো
তার গুলি টুলি লাগলো, সে প্রাণে বেঁচে গেছে। দুর্ভাগ্যক্রমে চার্লি কার্ক বেঁচে যায়নি। আমাদের পলিটিক্স এর একটা প্রবলেম হলো যে এই আইডিওলজিক্যালি দুটো যে এক্সট্রিম লেফট আর এক্সট্রিম রাইট, এবং মানে তারা পলিটিক্সে এমন কিছু জিনিস আনে যেটা আমি কি বলবো হেডের পর্যায়ে চলে যায়। চার্লি কার্ক মারা গেছে, আমি খুব খারাপ লাগছে যে ভদ্রলোকের বয়স মাত্র 31 বছর, একটা যুবক লোক, বিয়ে করেছে, দুটো বাচ্চা, বাচ্চাগুলো এখনো ছোট ছোট, এই মুহূর্তে তাকে চলে যেতে হলো। কিন্তু তার পলিটিক্স যদি আপনি দেখেন, যে তার পলিটিক্সটা কিন্তু ওটাকে কি বলবো, মানে সহনশীলহীনতা একটা পলিটিক্স তার মধ্যে আছে। তিনি এলজিবিটি কমিউনিটি সহ্য করতে পারেন না, তিনি তিনি রীতিমধ্যে একজন রেসিস্ট। তিনি দেখেন এই যে 64 এর যে সিভিল রাইটস অ্যাক্ট, সেটাকে তিনি ডিনাউন্স করেন। তিনি মার্টিন লুথার কিং জুনিয়রকে ডিনাউন্স করেন। তিনি ওই হোয়াইট সুপ্রিমেসির মানে প্রবক্তা। তার এই সমস্ত জিনিস আছে যেগুলোকে আমরা মানে এক্সট্রিম বলি আর কি। হ্যাঁ, এখন ব্যাপার হলো আমেরিকা হচ্ছে একটা মানে গানের জায়গা, এখানে গান অ্যাভেলেবল, এবং কিছু লোক আছে যারা মানে তাদের অপোনেন্টকে একদম সহ্যই করতে পারে না, মানে আইডিওলজিক্যালি যে কেউ যদি অ্যালাইন না হয়, মানে তাদের প্রতি হেডটা এত প্রচন্ড যে তারা এই যে গান ভায়োলেন্সের আশ্রয় নেয়। কাজে আমি বলবো না যে এটা সহসাই আপনার এটা থেমে যাবে, এটা হয়তো এভরি নাও এন্ড দেন আমরা দেখতে থাকবো। এই জন্য আমাদের পলিটিক্সে এই মানে সহনীয়তা আনতে হবে। আমাদের ডেমোক্রেসিতে তো আপনার আইডিওলজিক্যালি ডিফারেন্সেস তো থাকবে, মানে ডিফারেন্ট লোক থাকবে, ডিফারেন্ট মতের লোক থাকবে। সেখানে যদি আমরা হ্যাঁ, মতেরও অমিল থাকতে পারে, হ্যাঁ, কিন্তু তার যেমন আমার মত প্রকাশের আমার যেমন রাইট আছে, তারও তো তার মত প্রকাশের রাইট আছে। আমরা জনগণের কাছে যাব, তারা যে মতকে গ্রহণ করে, যে মতের প্রতি তারা কিন্তু কোনোভাবেই হয়তো এরকম হত্যা কাঙ্ক্ষিত নয় কোনোভাবেই। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমাদের রেটরিকও কিন্তু এক্সট্রিম হয়ে যায়। যে প্রেসিডেন্ট তো আজকে খুব সুন্দর কথা বললেন, কারণ এই ভদ্রলোক এই যিনি মারা গেলেন, ইনি তো মানে ক্লোজেস্ট অ্যালাই। ইনফ্যাক্ট অনেকে কিন্তু এই যে উনি যে 2024 জিতলেন, এটার ক্রেডিটটা কিন্তু এই চার্লি কার্ককে দেওয়া হয়, তরুণদের বিশেষ করে রিপাবলিকানদের সমর্থন বাড়ানোতে তিনি কাজ করেছেন। টার্নিং পয়েন্ট অ্যাকশন, এগুলো কিন্তু দারুণ ভাবে মোবিলাইজ করেছে, ফান্ড রেজ করেছে। এরা অনেক কিছুই তাকে জেতার জন্য ভীষণ রকম। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে ভিন্ন বিষয়ে কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের সাবেক শিক্ষক প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী এবং রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে আবারও স্বাগত, দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মালেক, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হলো, কাতারে ইসরায়েলের হামলার পর অনেক কিছুই প্রকাশ্যে আসছে, অনেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন, অনেকে চুপ থাকছেন। কাতার তার আসল বন্ধু চেনারও একটা সুযোগ পেয়েছে, কিন্তু আমেরিকা যে প্রতিক্রিয়াটি জানিয়েছে সেটি হলো যে আমি জানতাম না, আমার সাথে কোনো আলাপ হয়নি, আমি কোনোভাবে জড়িত নয়। এবং যেটি কাতারের প্রাইম মিনিস্টার বলছিলেন যে ভোর 3:46 ঘটনাটি ঘটেছে, 3:56 অর্থাৎ 10 মিনিটের মাথায় প্রথম যে টেলিফোনটি কাতারের আমির পেয়েছেন সেটি ডোনাল্ড ট্রাম্প করেছেন, এবং তিনি বলেছেন যে আমি তো কিছুই জানি না, এমন একটি ঘটনা ঘটে গেল। এটি কি আমেরিকার নিয়ন্ত্রণ যে ইসরায়েলের হাতে আছে, ইসরায়েল যে আমেরিকার কথায় উঠে বসে, এই ধরনের একটি ধারণা ছিল, সেই ধারণাটাকে কি অনেক বেশি নাড়িয়ে দিল? দেখুন, কাতার আসলে কে? আপনি ইসরায়েল আমেরিকার সম্পর্ক নিয়ে তার আমাদের আলোচনার কিছু নেই, আমরা সবাই জানি, বহুবার আলোচনা হয়েছে। কাতার হলো একটি দেশ, যে দেশটি নেটোর বাইরে আমেরিকার সবচেয়ে বড় মিত্র দেশ, এবং মিডল ইস্টে যে আমেরিকান আর্মি বেজ আছে, সেনা উপস্থিতি তার সবচেয়ে বেশি হলো কাতারে। শুধু তাই নয়, আপনি এই যে হামাস আর ইসরায়েলের যুদ্ধ বা জিম্মি মুক্তি, এটি পুরো বিষয়টি নেগোসিয়েটিং করছেন কিন্তু কাতার। তাহলে কাতারের মতো একটি দেশে ইসরায়েল
আক্রমণ করলো কি জন্য? ওই যে ডেলিগেট নেগোসিয়েটিং যে ডেলিগেশন আছে হামাসের, মূলত তাদেরকে হত্যা করার জন্য। তো এরকম কাতারের মতো একটি দেশে ইসরায়েল আক্রমণ করলো, এটা আমেরিকা জানে না, এটা বিশ্বাস করতে আমাদের আসলে খুব কষ্ট হয়। আমি জানি না সত্য ঘটনা কি, কিন্তু আমাদের বিশ্বাস করতে এটি কষ্ট হচ্ছে যে আমেরিকা জানে না। এখন পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট কিন্তু কোনো অফিসিয়ালি তেমন কোনো বিবৃতি এটার উপর দেয়নি। শুধু জানা গেছে যে চেয়ারম্যান অফ জয়েন্ট আর্মির যে যিনি চেয়ারম্যান, তার কাছ থেকে তিনি প্রেসিডেন্ট জানতে পারছেন, এটি মানে ইসরায়েল তাকে জানায়। আচ্ছা, আমরা ধরে নিলাম যে সত্যি ইসরায়েল না জানিয়েই আক্রমণটি করলো, তো সেটি বিশ্বাসযোগ্য কতটা সে বিতর্কে আমি এখন যাচ্ছি না। কিন্তু তাই যদি হয়, তাহলে এখন কি? এই যে আক্রমণ হলো, তারপরে আমেরিকার প্রতিক্রিয়াটা কি? প্রেসিডেন্ট যে শুধু ভেরি আনহ্যাপি সেটি বললে কি যথেষ্ট? আমি মনে করি সেটা নয়। অ্যাকচুয়ালি আমেরিকার মিডল ইস্ট এবং ইসরায়েল প্যালেস্টাইন সম্পর্কে যে আমেরিকার নীতিটা, সেটার একটা ডাবল স্ট্যান্ডার্ড। একদিকে যেমন ইসরায়েল সমস্ত আমেরিকার আশীর্বাদ ইসরায়েল পাচ্ছে, তেমনি মিডল ইস্টের সঙ্গেও প্যারালেল একটা সম্পর্ক আমেরিকা রাখার চেষ্টা করছে। আপনি দেখেন সৌদি আরব বলেন, ইউএই বলেন, কাতার বলেন, সবার সঙ্গে কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, এবং প্রত্যেক দেশেই ইউএস আর্মির উপস্থিতি আছে, সেনা উপস্থিতি আছে। তাহলে এরকম একটি অবস্থায় মিডল ইস্টে যুদ্ধ চলছে এবং আমেরিকার প্রেসিডেন্টের কিছুই করার নেই, আমার সেটি মনে হয় না। যেমন আজকে সিএনএন এর সাথে যে ইন্টারভিউ হয়েছে কাতারের প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে নেতানিয়াহু কিল্ড এনি হোপ ফর ইসরায়েলি হোস্টেজেস, মানে ইসরায়েলি হোস্টেজের যে সমস্যার সমাধানের ব্যাপারে যা আশা ছিল পুরোপুরি শেষ হয়ে গেছে, এবং এটাকে তিনি বারবার বলেছেন। তো আমি মনে করি যে এটি কিন্তু কি ক্ষতি হলো সেটা বড় কথা না, ইসরায়েল কাতারের উপর আক্রমণ করেছে, তো এটি কিন্তু মুখ্য বিষয় হওয়ার কথা, আলোচনা হওয়ার বিষয়, এবং আমেরিকাকে ভাবতে হবে, ইসরায়েলকেও ভাবতে হবে, এবং সেই সঙ্গে আমি মনে করি কাতারকেও চিন্তা করতে হবে যে আমেরিকা তার কতটুকু বন্ধু। আমেরিকা যদি সত্যিকার অর্থেই কাতারের বন্ধু হয়, তাহলে কি ইসরায়েল সেখানে আক্রমণ করতে পারে? এটি মনে করি তিন পক্ষের এটা এখন ভাবতে হবে। পরবর্তীতে যদি সত্যিকার অর্থে আমরা মিডল ইস্টে শান্তি চাই, তাহলে ইসরায়েলকেও সেটি ভাবতে হবে, আমেরিকাকেও ভাবতে হবে, কাতারকেও ভাবতে হবে কতটা বিশ্বাস তারা আমেরিকার উপর করতে পারে। তো এটি এখন কাতার যেটি বলেছে প্রাথমিক প্রতিক্রিয়ায়, বা কাতারের প্রাইম মিনিস্টার, যে আমরা একক কোনো রেসপন্স করব না, তবে আমরা যেটা আরব ইসলামিক একটা সামিট হচ্ছে খুব শীঘ্রই দোহাতে, সেখানে সিদ্ধান্ত হবে একটা কালেকটিভ রেসপন্স করব। আমার আসলে এই সমস্ত দেশের এই ধরনের কালেকটিভ রেসপন্স আশ্বাস, এগুলোর উপর আমার কোনো আস্থা নেই। আমরা সবসময় দেখেছি বিবৃতির তারা পর্যায়ে থেকে ইসরায়েল যায়। হামাস যুদ্ধের ব্যাপারে কার্যকর কোনো ভূমিকাই রাখতে পারে না। আদৌ আমার কোনো আশ্বাস নেই, আমাদের কারো বোধহয় আস্থা নাই। However, জি, এটি একেবারে বিবৃতির পর্যায়ে থেকে যাচ্ছে বলে অনেকে মনে আমেরিকাকে করছে। এখন ভাবতে হবে যে অ্যাকচুয়ালি কিভাবে বিষয়টির তারা আর কতদিন চায় এগুলো ঘটবে। ইসরায়েল আমেরিকার বাইরে যে, আমি তো মনে করি যে প্রেসিডেন্ট ট্রাম্প একমাত্র ব্যক্তি যে চাইলে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করে দিতে পারে, জি চাইলে। জি, এটি এটি তিনি অনেকে চাবেন অনেকে কিনা মনে করেন, সেটারই অপেক্ষায় আমরা থাকবো। অনেকে মনে করেন। প্রফেসর ডক্টর মুনীর মুস্তফা আলী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, লন্ডন থেকে ফাইন্যান্সিয়াল টাইমস একটি একেবারে বিস্তারিত ডকুমেন্টারি প্রকাশ করেছে, এবং সেটির শিরোনাম তারা করেছে বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনে চুরি। চুরি না বলে তারা হয়তো পুকুর চুরিও বলতে পারতো। অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের শুরু থেকে তারা কি পরিমাণ অর্থ ব্রিটেনে পাচার করা হয়েছে তার একেবারে বিস্তারিত তারা তুলে ধরেছে। এই ধরনের একটি ডকুমেন্টারি প্রকাশ হওয়ার পর তারা এটিও বলছে যে এই অর্থ কিভাবে ফিরিয়ে আনা যাবে সেসব বিষয় নিয়েও বলছে। আপনার বিশ্লেষণটা একটু শুনবো, সময় হাতে খুব বেশি নেই। বিস্তারিত বললেন যে বিস্তারিত তারা প্রকাশ করেছে, মানে টাকা কে এনেছে, কোত্থেকে এনেছে, কোন ব্যাংক থেকে এনেছে, কিভাবে পাচার হয়েছে, এগুলোর কোনো লিস্ট আপনি কি পেয়েছেন, নাকি আপনি স্পেকুলেশন বা কিছু কিছু লোকের বক্তব্য পেয়েছেন? না, বক্তব্য পাওয়া আমি গেছে। জি হ্যাঁ, আমি আমি যেটা পড়েছি, আমি সেখানে দেখেছি বক্তব্য আছে কিছু কিছু লোকের, যেমন ধরেন
এই যে এখন এক ইলেকশন কমিশনের যিনি চেয়ারম্যান বদিউল আলম, তার বক্তব্য আছে, ইভেন কি আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্য আছে। এখন এই বক্তব্যটা কতটা গ্রহণযোগ্য? হ্যাঁ, আমি বলছি না যে করাপশন হয়নি, কিন্তু বাংলাদেশে করাপশন হয়নি কারণ আপনি বাংলাদেশের 54 বছরের যদি ইতিহাস আপনি ঘাটেন, তাহলে কোন অ্যাডমিনিস্ট্রেশনের সময় চুরি হয়নি? হ্যাঁ, এটা কি আপনি আমাকে দেখাতে পারবেন? বা আপনি কি আমাকে বলতে পারবেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা চলছে একজন নোবেল পিস লরিয়েটের সময়, এখন কি করাপশন হচ্ছে না? একেবারে গভর্নমেন্টই, না আমি মুস্তাফা, করাপশন, চুরি পুকুর চুরির মধ্যে একটা পার্থক্য আছে, মানে করাপশন হচ্ছে পার্থক্যটা হচ্ছে অনিয়ম হয় নির্বাচনে। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, জি, বা 16 বছর ক্ষমতায় ছিল। 16 বছর তো একটা দীর্ঘ সময়। হ্যাঁ, সে দীর্ঘ সময় তার একটা ফিগারও দেওয়া হয়েছে। আমি তো যদি মনে করি সেই ফিগারটা আপনি করলে ডিভাইড করলে আপনার বছরে হয়তো 12-13 বিলিয়ন ডলার হবে আর কি। হ্যাঁ, আমি মানে এই স্ট্যাটিস্টিক্স আমি জানি না যে আপনার এর আগে যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, বিএনপি অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তাদের আমলে কেমন হয়েছে আমি জানি না। তবে হ্যাঁ, এটা এমন হতে পারে যে আপনার এই করাপশনটা মানে ক্রমশই ইনক্রিজ হচ্ছে, মানে এক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরেকটা অ্যাডমিনিস্ট্রেশন আসলে সেটা একটু উপরের পর্যায়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন এই জিনিসটা যদি আপনি অ্যাড্রেস করতে চান, বাংলাদেশের এই প্রবলেম গুলো, এই যে করাপশন রিলেটেড পলিটিক্যাল যে আপনি এই যে গণতন্ত্রহীনতা সবকিছু মিলিয়ে আপনি যদি করতে চান, তাহলে আমি যে প্রবলেমটা দেখি সেই প্রবলেমটা হলো আমরা একটা পার্টিকে পিক করছি। হ্যাঁ, তার অপরাধ বেশি, তার অপরাধ বেশি, কিন্তু আমি বলবো যে এই অপরাধের সূচনাটা কোথায়, এই সূচনার দিকে কিন্তু আমরা যাই না। আমরা একটাকে মানে যে অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা তাড়ালাম, তাদের ছাড়া আমরা বাকি কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো প্রবলেম দেখি না। আপনি দেখেন যে আপনার এই যে প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন, যে বিএনপি অ্যাডমিনিস্ট্রেশন আপনার 2001 থেকে 2006 পর্যন্ত যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সেখানে আমরা কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। অথচ আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কিন্তু ওই বিএনপিকেই ফলো করেছে। বিএনপি যেমন মানে যতবারই তারা ক্ষমতায় এসেছে, আপনি শুধু সেই 2001 থেকে 2006 না, আপনি দেখেন তারা যখন 91-এ ক্ষমতা আসলো, তারা কিন্তু 96-এ গিয়ে ক্ষমতা ছাড়তে চায়নি। সেই 6 ফেব্রুয়ারিতে তারা একটা মানে একটা একটা একমাত্র এক পার্টির একটা ইলেকশন দিয়ে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। হ্যাঁ, তারপর দেখেন সেই 96-তে আওয়ামী লীগ ক্ষমতা আসলো। আওয়ামী লীগ ক্ষমতা এসে তারা 2001-এ, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কোন পার্টিটা একদম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, সে কিন্তু আওয়ামী লীগ। তারপরে আবার সেই বিএনপি ক্ষমতা আসলো, ক্ষমতা এসে তারা কত কিছু ঘটালো। সেই মানে এটা হলো কি, এটা কি রাজনীতিবিদদের মতো বক্তব্য হচ্ছে যে আমরা অতীতে হয়েছে বলে দেখলাম যে পরের গুলো মামলাটাই একেবারে খারিজ হয়ে গেল। মানে মনে হচ্ছে যে 21 আগস্ট না, মানে অতীতে হলে কি প্রফেসর মনির মুস্তাফা আলী, অতীতে হলে কি পরের গুলো জায়েজ? বলতে চাইছি সেটা হলো, শোনেন, এই সমস্ত করাপশনের আপনি সমাধান করতে হলে আপনার অতীতে যেটা হয়েছে সবাইকে সেটা আনতে হবে, সবাইকে সেখানে বসাতে হবে, এবং এটা এমন একটা পর্যায়ে যেতে হবে যেখানে ডিসিশন নিতে হবে যে এইটা আমরা আর দেখতে চাই না। শুধু যে আমরা আওয়ামী লীগেরটা দেখতে চাই না তা না, আমরা বিএনপিটাও দেখতে চাই না, আমরা জামাতেরটাও দেখতে চাই না। প্রত্যেকেই প্রবলেম আছে, জামাতেরও তো সে বাংলাদেশ চাইনি, অথচ তারা পলিটিক্স করছে, তারা রেজিস্ট্রার, তারা এই যে সবই করছে, হয়তো তারা ক্ষমতায় এসে যেতে পারে। হ্যাঁ, আমার কথা হলো যে বাংলাদেশের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই সাউথ আফ্রিকা যেটা হয়েছিল, ওই যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, সেই ধরনের একটা কমিশন হয়ে সেই ধরনের কিছু একটা হওয়া উচিত ছিল, যেটা ইউনূস গভর্নমেন্ট করতে পারতো। কিন্তু ইউনূস গভর্নমেন্ট সে ব্যাপারে খুব একটা আমার মনে হয় না খুব অনেস্ট ছিল, এবং উনি সেটা করার কোনো চেষ্টাও করেন। কাজেই বাংলাদেশের প্রবলেমটা আমার মনে হয়, আমি যেটা আশঙ্কা করছি সেটা থেকেই গেল, এটা কন্টিনিউ গেল। জি, মোহাম্মদ মালিক, আপনি যদি 1 মিনিটে কিছু যোগ করতে চান। আমি জাস্ট একটা কথা বলি যে আমি আসলে এই করাপশন বা দুর্নীতি বা টাকা পাচার এগুলোর উপরে আমি কোনো কমেন্টস করতে চাই না। আমি শুধু যে জিনিসটা বলতে চাই সেটি হলো যে একটি আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই হলো ক্ষমতার উৎস, তাই না? জনগণ যাকে চাবে তিনি নির্দিষ্ট সময়ে জনগণের মতামত দেওয়া হবে নির্বাচনের মাধ্যমে। নির্বাচনটা একদম অবাধ মানে সুষ্ঠু হবে,
যার ভোট যাকে খুশি সে দিবে এবং যাকে খুশি তাকে দিবে, এই এনশিওরটা করতে হবে, মানে নিশ্চিতটা। কিন্তু তা না হয়ে যেটি হচ্ছে সেটি হলো যে এই শাসক গোষ্ঠী যারাই যখন ক্ষমতায় আসছে ক্ষমতাটা কক্ষিগত করার চেষ্টা করেছে, ক্ষমতাটা ছাড়তে চাচ্ছে না। তার মানে জনগণের উপর তাদের কোনো আস্থা নেই। তারা কি করেছে, যার ফলে যেটা হয়, গণতান্ত্রিক ব্যবস্থা যখন আপনার জনগণের প্রতি আস্থা না থাকে তখন কিন্তু তারা শাসক গোষ্ঠী কি করে, একটা সমর্থক গোষ্ঠী তৈরি করে, তাদের যারা তাকে ক্ষমতায় থাকতে সহায়তা করে। নামমাত্র একটা নির্বাচন হবে, চলে ক্ষমতা আবার পুনরায় আসবে এবং ওই সমর্থক গোষ্ঠী তার ক্ষমতাটাকে নিরঙ্কুশ করবে, নিশ্চিত করবে। যার ফলে কিসের বিনিময় করে তারা, শাসক গোষ্ঠী কি করে, শাসক দল যেটি করে ওই সমর্থক গোষ্ঠীকে নানা রকম অবৈধ সুযোগ সুবিধা দিতে থাকে। এই যে সুযোগ সুবিধা দিতে থাকে, বিনিময়ে আমি ক্ষমতায় থাকবো, তুমি যা খুশি লুটপাট করো, এই যে ধারাটা, এই যে সিস্টেমটা, এইটাকে বন্ধ করতে হবে। অর্থাৎ জনগণের কাছে যাইতে হবে ক্ষমতায় থাকতে গেলে, আসতে গেলে। ওই সমর্থক গোষ্ঠী যতদিন পর্যন্ত আপনি সমর্থক ডিপেন্ড করবেন, এই দুর্নীতি থাকবে, এটার বাড়বে। একটা গভর্নমেন্ট যাবে, দিন আসবে, যেটা নিকট অতীতে আমরা দেখেছি, মাত্র একজন উপদেষ্টার এপিএস 200 কোটি টাকা মানে দুর্নীতির অভিযোগ নিয়ে তাকে সরানো হয়েছে এবং তার এগেইনস্টে তদন্ত করছে, মাত্র কয়েক মাসে 200 কোটি টাকা একজন এপিএস, তাই না? তো ওই যে বললাম, সমস্যার মূলে যেতে হবে, জনগণের কাছে ক্ষমতা থাকতে হবে। জনগণের উপর যখন ডিপেন্ড করে ক্ষমতা থাকা না থাকা, আশা নির্ভর করবে সমর্থক গোষ্ঠীর উপর নয়। তবে বাংলাদেশের রাজনীতিতে একটা মেসেজ তো পরিষ্কার হচ্ছে, দু একটা যে ভোট হচ্ছে, একটা মেসেজ পরিষ্কার হচ্ছে, যারা দখলদারি, চাঁদাবাজি এদের সাথে জড়িত হবেন, জনগণ তাদেরকে ভোট না দেওয়ার যে একটা সিদ্ধান্ত নিচ্ছে, এই বিষয়টি কিন্তু সামনের দিনগুলোতে হয়তো আরো পরিষ্কার হবে যে যদি আগের মতোই চলতে থাকে, আগের মতোই চাঁদাবাজি হয়, আগের মতোই দখলদারি হয়, আগের মতোই দুর্নীতি হয়, আগের মতোই টাকা পাচার হয়, তাহলে আসলে জনগণ সেই দল থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। সেটির প্রমাণ ইতিহাসে এর আগেও হয়েছে, ভবিষ্যতে হয়তো হবে, আমরা আশা রাখতে পারি আর কি হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।